বাট আসলে এটা একটা ট্রিকি কোশ্চেন থাকবে, যে তুমি আসলে এটা অ্যাপ্রোচটা কিভাবে দাও, এটার এগেইনস্টে তুমি অ্যান্সারটা কিভাবে দাও। এখন সবাই কি একই রকম অ্যান্সার দিবে না এটা ডিফারেন্ট হবে, সেটার উপরে বেস করে কিন্তু নাম্বার হবে। অর্থাৎ নাম্বারটা কিন্তু পুরোটাই তোমার অ্যান্সারের উপর ডিপেন্ড করবে। এমন না যে আমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, তোমার নাম্বারে ডিপেন্ড করবে হচ্ছে তোমার অ্যান্সারের উপরে, তুমি কিরকম অ্যান্সার দিচ্ছ রেসপেক্ট টু আদার্স। অর্থাৎ অন্যরা যেরকম অ্যান্সার দিচ্ছে তার তুলনায় তুমি কিরকম অ্যান্সার দিচ্ছ সেটার সাথে সেটা তুলনা করে দেন তোমার নাম্বারটা হবে। ট্রিকি কোশ্চেন, এই জন্য আমরা বলতেছি একটু ট্রিকি কোশ্চেন। এমন না যে তুমি সবাই একরকম অ্যান্সার দিলা, দ্যাট মিনস সবার নাম্বার একই করে দেওয়া হবে, ঠিক আছে? কেউ আর ভেরিয়েশন পাবা না। আর যদি তোমরা ভেরিয়েশন করো তাহলে সেখান থেকে যাচাই করা হবে হু ইজ দ্য বেটার, হু ইজ দ্য বেস্ট। হ্যাঁ, তারপরে তুমি সেই গ্রেডটা পেয়ে যাবে। অর্থাৎ আমরা যেটা বলি যে এ প্লাস, এ, এ মাইনাস, বি, এরকম। অর্থাৎ নাম্বারিংটা একটু ট্রিকি। আর 5 নাম্বার যেটা থাকবে অবজেক্টিভ টাইপের, সেটা তো ডিফারেন্ট, কিন্তু জানোই এটা হচ্ছে মানে সবাই যাতে পারে আর কি, অলমোস্ট সবার জন্যই যাতে 5 নাম্বার বরাদ্দ থাকে, সেটা হচ্ছে ফার্স্ট। বাট 10 মার্কসটা এখানে একটু স্পেশাল থাকবে, কারণ এটা 10-এ 10 হয়তো বা তুমি পাবা না, বাট ওইটা স্পেশালি আমরা ওইটা ডিজাইন করবো আর কি। আমি চিন্তা করি নাই, যেহেতু আমি ওটা এখনো জানি না কি কোশ্চেন করবো, তাহলে আলটিমেটলি ওই সময় আসুক তারপরে দেখা যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের সাবজেক্টে চলে আসি। মোটামুটি সবাই আসছে। কোশ্চেন নিয়ে বেশি কথা বলে লাভ নেই, কারণ এটা কোশ্চেনটা যখন পাবা তখনই তুমি বুঝতে পারবা। ওকে, এখন আসো আমরা আমাদের একটু সিলেবাসটা একটু আবার রিকভার করি, কোনখান থেকে কোন পর্যন্ত আমরা পড়ছিলাম। দেখো, টেনজাইল স্ট্রেংথ। হ্যাঁ, এখানে আর কোনো টপিকস কিন্তু টেনজাইল কথাটা আর কোথাও নাই। সিঙ্গেল ফাইবার এবং বান্ডেল ফাইবার টেস্ট, তাহলে এই জায়গাটা এখন বাকি আছে আমাদের। আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে কম্পারিজন অফ ডিফারেন্ট মেথড বিটুইন সিঙ্গেল অ্যান্ড ফাইবার বান্ডেল টেস্ট। আমরা যদি বলি, এখানেও আমরা সবকিছু এখনো পড়ি নাই। আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে শুধু কম্পারিজন অফ ডিফারেন্ট মেথড, শুধুমাত্র এই অংশটা আমরা পড়তেছিলাম, ঠিক আছে? তো এই অংশটার ভিতর থেকে আমরা আজকে বাকি অংশটাতে আসবো। দেখা যাক আমরা কতটুকু যাই। কারণ ইয়ান টেস্টিং এর মধ্যে তোমার ইয়ান স্ট্রেংথ আছে, ইয়ান স্ট্রেংথ আছে, ওই স্ট্রেংথ না আসা পর্যন্ত আসলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে না। এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, বাট এখানে এমন ভাবে তোমার সিলেবাসে মানে অ্যাড করছে, এটা না এদিকে যাচ্ছে না ওইদিকে যাচ্ছে, বুঝতে পারছো? মানে তিন চ্যাপ্টারটাকে তিন চ্যাপ্টারকে একসাথে টাচ করে একটা চ্যাপ্টার বানাইছে। এখন এটা আসলে কোনো দিকেই নেওয়া যাচ্ছে না আর কি, না ফাইবার স্ট্যান্ডের দিকে, না ইয়ান স্ট্যান্ডের দিকে, না ফেব্রিক স্ট্যান্ডের দিকে। কারণ চাইলে এটাকে খুব সুন্দর করে আলাদাভাবে একটা চ্যাপ্টারে সবকিছু একত্রে করে সুন্দর করে দিতে পারতো, কিন্তু সেটা না করে কি করছে, এলোমেলো করে ফেলছে। মানে ফাইবারের সাথে এখন ফাইবারের স্ট্রেন্থ টেস্টিং মেথড আর ইয়ান বা ওগুলো স্ট্রেন্থ টেস্টিং মেথড একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যায়, তার জন্য আমি সবগুলোকে একত্রে আনতে পারতেছি না। কিন্তু আমার চ্যাপ্টারে যেহেতু বলছে টেনজাইল স্ট্রেংথ, তাহলে এখন এই টেনজাইল স্ট্রেংথ এইটাকে ব্যাখ্যা করতে করতেই আমাদের সময় চলে যাচ্ছে। আলটিমেটলি ওদের কাছে আসতে আসতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা যে অংশটাতে আসবো, গতকালকে আমরা এই যে ব্যালিস্টিক ইম্প্যাক্ট দেখছি, বাকিগুলো দেখলাম। হ্যাঁ, এখানে এখানে তোমাদের একটা ট্রিকি কোশ্চেন আমি একটু অ্যাড করে দিই, ছোট্ট একটা কোশ্চেন। তোমরা যেহেতু শিট তোমাদের কাছে আছে, তোমরা এই এই জিনিসটা একটু পড়বা, এই জিনিসটা, ঠিক আছে? কম্পারিজন অফ সিঙ্গেল স্ট্রেংথ এন্ড লি স্ট্রেংথ। এটা অনেক সময় অনেকেই প্রশ্ন করে যে কেন তুমি সিঙ্গেল ইয়ান টেস্ট করবা আর কেন লি স্ট্রেংথ টেস্ট করবা, কেন করবা? হ্যাঁ, এটা করলে আসলে লাভটা কি, এটা করলে বেনিফিটটা কি? হ্যাঁ, বিশেষ করে কোশ্চেনটা এরকম যে আমি তো ফেব্রিক বানাচ্ছি হচ্ছে অনেকগুলো ইয়ান পাশাপাশি থাকে, এরকম অনেকগুলো ইয়ান থাকে। ফেব্রিকের স্ট্রেন্থ তুমি কিভাবে মেজার করবা, যেখানে সিঙ্গেল স্ট্রেন্থ যদি মেজার করো তাহলে একরকম, কারণ সিঙ্গেল ইয়ান স্ট্রেন্থ টেস্ট করে কোনো লাভ নেই, বেনিফিট নেই। আবার লি স্ট্রেন্থ হচ্ছে একসাথে বান্ডেল, ফাইবারের একসাথে এরকম একটা বান্ডেল। এখন ফেব্রিকে তো ইয়ান গুলো আসলে এরকম বান্ডেল আকারে থাকে না, কথাটা বুঝতে পারছি? কারণ ফেব্রিক তো এইভাবে ফর্ম হয় না, আবার সিঙ্গেল ইয়ানও কোনো ফেব্রিক ফর্ম হয় না। তাহলে এখানে অবস্থাটা পুরোটাই কি চেঞ্জ, ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট যদি হয়ে যায়,
তাহলে আসলে ফেব্রিকের মধ্যে এই টেস্ট করে লাভটা কি আমার? অর্থাৎ ইয়ান টেস্ট করেই লাভ কি, এই ইয়ান টেস্ট করে লাভ কি, আর এই ইয়ান টেস্ট করেই বা লাভ কি? আমার বেনিফিটটা কোথায়? যেহেতু আমার কোনো বেনিফিটই নাই আসলে এটা টেস্ট করে, ঠিক আছে? স্টিল নাও আসলে এটার কোনো দরকারই নেই, এই টেনজেল টেস্টের কোনো দরকারই নেই। এটা কেন টেস্ট করতেছি? এখন টেস্ট করে যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা পরে মানে ফার্দার ইউজ করা যায় না, মানে পরবর্তী স্টেপে গিয়ে যখন আমি ফেব্রিক বানাচ্ছি তখন সেটাতে আমি ব্যবহার করতে পারি না। এই প্রবলেমটা নিয়ে, হ্যাঁ এই প্রবলেমটা নিয়ে বিশাল একটা, মানে বিশাল একটা বলবো না, মানে ছোট্টখাটো একটা লেখা আছে। হ্যাঁ তোমরা এইভাবে আহ, আহ, ছোট্ট ছোট্ট করে একটা সার্চ দিবা, ঠিক আছে? কি ফ্যাক্টরস, ফ্যাক্টরস, এই যে চলে আসছে, বোঝা গেছে? এই রিভিউ, এই যে এই জিনিসটা সার্চ দিবা, তোমরা দেখতে পারতেছো? হ্যালো? জি স্যার। ওকে, এটা যদি সার্চ দাও এভাবে আসবে। আমি তোমাদেরকে এটা একটু পড়তে সাজেস্ট করবো আর কি, যদিও আমার লেখা, তবে আমার মনের যা কথা আছে এখানে লেখা আছে সবগুলো। ঠিক আছে? তাহলে তোমাকে আর এত পেঁচাল পারতে হবে না তোমাদের সাথে, যে এটা কেন, এটা কেন, এটা কেন। ঠিক আছে? তাহলে এটা পড়বা বাসায়, বাসায় পড়ে দেন তুমি এই যে ছোট্ট একটা প্রশ্ন তোমার আমি রাখলাম তোমার কাছে, যে আমি কি করব, এটা কি মানে সিঙ্গেল ইয়ার টেস্ট এবং লিজ স্ট্যান্ড, এটা কি আসলে মেজার করে কোনো লাভ আছে কিনা, কোনো বেনিফিট আছে কিনা? যদি বেনিফিট থাকে করব, যদি বেনিফিট না থাকে করব কেন, বা কেন করে করে আমরা হাজার হাজার ডলার নষ্ট করতেছি এই টেস্ট করে। ঠিক আছে? তাহলে সেটার অ্যান্সারটা তোমরা এখানে পাবা। তাহলে আমি আশা করব যে তোমরা সবাই লিস্ট একবার হলেও একবার রিডিং করবা, যে আসলে বিষয়টা কি, কি বলা হচ্ছে, কি বলতে চাচ্ছি আমি। হ্যাঁ, এই জিনিসটা একটু করবা সবাই। কোথায় গেলাম তাহলে? মানে এখানে খুব অল্প আর কি, এখানে যে কথাটা বলছি এটা খুব অল্প জিনিস, এটাতে আসলে কিছু নাই। যদিও বইয়ের জন্য, পড়ার জন্য, পরীক্ষায় অ্যান্সার দেওয়ার জন্য কিছু জিনিস, বাট ডিপলি যদি আমি চিন্তা করি তাহলে এটা আসলে কিছুই না। ঠিক আছে? আবার কম্পারিজন অফ সিঙ্গেল ইয়ার স্ট্রেংথ, লি স্ট্রেংথ এন্ড ওয়ার্ক অফ রাপচার, তাহলে এটা তিনটার সাথে আবার একটু ব্যাখ্যা করা, এই তিনটা জিনিস আসলে কি, এই তিনটা জিনিসও তুমি এখান থেকে বের করতে পারবে, মানে পড়া উচিত আর কি। সংক্ষেপে যেহেতু আমরা মেথোডোলজি জানি, মেশিনের কিভাবে কাজ করে জানলাম, বাট আসলে এটা দিয়ে যে রেজাল্ট আসবে সেটা আসলে কি কাজে লাগবে সেটাও আমাদের জানা উচিত। লাস্ট ফিনিশিং। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এই যে তোমার ফাইবার স্ট্রেন্থ টেস্টিং। যদি আমরা বিম ব্যালেন্সের কথা বলতেছি, বিম ব্যালেন্স আমরা একটু পরে আসি। ফাইবার স্ট্রেন্থ টেস্টিং এর ক্ষেত্রে এই যে এখানে ছোট করে একটা বলছে যে প্রেসলি ফাইবার স্ট্রেন্থ টেস্টার, এটার মেকানিজমটা একটু ডিফারেন্ট, মানে ওই ধরনের মেকানিজমে কিন্তু যাবে না, ওই যে আমরা যে টেনজাইল টেস্টিং করছি সেটাতে আসলে এটা যাবে না। তাহলে এখানে আসলে কিভাবে কাজ করতেছে নরমালি? হ্যাঁ, এটা হচ্ছে এই যে তোমার বিম ব্যালেন্স। বিম ব্যালেন্স বলতে আমি যে তোমার দাড়ি পাল্লা যেটাকে তোমাদেরকে উদাহরণ দিছিলাম অনেকটা সেরকম। একটা দাড়ি পাল্লাকে ব্যালেন্স করে না অনেক সময়, এই ব্যালেন্স করাটাই হচ্ছে এটা। তবে এখন ব্যালেন্সিং করাটার একটু সিস্টেম একটু ডিফারেন্ট আর কি। যেমন এখানে দেখো এই যে ওয়েট, এই ওয়েটটা ও বিন্দুতে ব্যালেন্স করা, এটা মুভ করতে পারে, মুভ এদিক থেকে এদিকে মুভ করতে পারে। এখন ও বিন্দুতে থাকলে এটা হচ্ছে ব্যালেন্স, মানে জিরো, জিরো ওয়েট, এই পাশ ওই পাশ দুই পাশে কি জিরো ওয়েট। কিন্তু যখন এটা এই বিন্দু থেকে আস্তে আস্তে সরতে থাকবে, এদিকে তুমি সরাইতে থাকবা, তখন যত বেশি দূরে যাবে তত বেশি ফোর্স এই বাহুতে অ্যাপ্লাই হতে থাকবে, এই এই বাহুর উপরে। এই বাহুর উপরে কতটুকু ফোর্স আসলে অ্যাপ্লাই হবে এটার ওজন যত, এটার ওজন যত এবং ফালক্রাম থেকে এটার ডিস্টেন্স যত বাড়বে, এটাকে বলে বিম ব্যালেন্স। বিম ব্যালেন্স যেমন তুমি যদি একটা দাড়ি পাল্লা নাও, এখন দাড়ি পাল্লার মধ্যে দুইটা ব্যালেন্স আছে। এখন এটা হচ্ছে ফালক্রাম পয়েন্ট, ফালক্রাম। এখন এটা এখানে রাখছো, এটার ওজনও সেম, এটার ওজনও কিন্তু সেম, কিন্তু এইটাকে যদি তুমি এখন এখান থেকে সরাইয়া এখানে যদি অ্যাটাচ করো, এখানে যদি অ্যাটাচ করো, তাহলে কিন্তু আবার দুজনে কিন্তু ইনব্যালেন্স হয়ে যাবে। জিনিসটা এরকম আর কি। অর্থাৎ ফালক্রাম থেকে যত
ডিস্টেন্স কম হবে ততই কিন্তু ব্যালেন্সের একটা কি হবে না, ম্যাচ হবে না, এবং তারা কি হবে, ইমব্যালেন্স হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে জিরোতে ব্যালেন্স থাকবে, অর্থাৎ এটার উপরে ফাইবারের উপরে ফাইবার স্ট্রেন্থ বা ফাইবার বান্ডেল যেটা আমরা সেট করব, সেটার উপরে কোনো কি করবে না, ফোর্স অ্যাপ্লাই করবে না। যখন এটা আস্তে আস্তে সরতে থাকবে তখন কিন্তু এই কি করবে, এই ফোর্স অ্যাপ্লাই করতে থাকবে এই ফাইবারটাকে বা ফাইবার বান্ডেলটাকে ছিঁড়ে ফেলার জন্য, ব্রেক করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে সেই ধরনের একটা স্কেল বা বিম ব্যালেন্স মেকানিজম যেটা আমরা বলি। এবং প্রিন্সিপালটা তুমি এখানে দেখো, যে পি ইন্টু বিসি ইজ ইকুয়াল টু এফ ইন্টু এসি, অনেকটা সেরকম একটা মেকানিজমে, নর্মাল একটা মেকানিজমে সে কাজ করে। মানে খুব বেশি জটিল জটিল কিছু নাই আর কি। এই ফালক্রাম থেকে যত দূরে নিবা, তার মানে বোঝা যাচ্ছে এই বাহুতে ওই পরিমাণ ফোর্স এখানে অ্যাপ্লাই হতে থাকবে। এবং এখানে যেহেতু দেখতেই পাচ্ছো রিডিং দেয়া আছে, তার মানে সেখানে তোমার ওই যে স্কেলিং করা থাকবে, অর্থাৎ তুমি ভ্যালুটা মেজার করতে পারবা। ঠিক আছে, এখন এই যে মেশিন এটা আমরা ইউজ করতেছি, ফোর্স বের করতেছি, অর্থাৎ এটা তো ফোর্সে আসবে, ডাব্লু, মানে এখানে স্কেলিং এ একটা ফোর্স তোমাকে রিডিং দিবে। এই ডাব্লুর এগেইনস্টে এখানে আবার স্কেলিং করা আছে যে কোথায় কোন দাগে থাকলে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আর তুমি যখন লোড পাবা আগের মতো ব্রেকিং লোড পাচ্ছ, তাহলে ব্রেকিং লোড পাওয়ার পরে তুমি কি করবা, বান্ডেল ওয়েট ইন মিলিগ্রাম, অর্থাৎ এখানে যে ফাইবারটা তুমি এখানে অ্যাটাচ করছো ব্রেক করার জন্য, কারণ ফাইবারের একটা বান্ডেল ছোট্ট, মানে একটা শীটের মতো আর কি, ছোট্ট কিছু অল্প কিছু ফাইবার আসলে এখানে অ্যাটাচ করা হবে, অল্প কিছু, এবং মাঝখান থেকে ব্রেক করা হবে। এই যে ফাইবারটা, এই ফাইবারটার আবার ওজন নিবা, ওজন নিয়ে সেটাকে মিলিগ্রামে প্রকাশ করবে এখানে, যে কতটুকু ফাইবার তুমি আসলে এখানে ক্যাপচার করছো ব্রেক করার জন্য, সেইটা। আর উপরে হচ্ছে লোড ডিভাইডেড বাই বান্ডেল ওয়েট ইন মিলিগ্রাম। এই দুটাকে ভাগ করলে যেটা পাবা সেটাকে বলা হচ্ছে প্রেসলি ইন্ডেক্স। প্রেসলি ইন্ডেক্স অর্থাৎ একটা নতুন স্কেলিং আমরা অনেক সময় এটাকে বলি। এই জন্য এই পুরো মেশিনটার নামই বলা হয়েছে প্রেসলি ফাইবার স্ট্রেন্থ টেস্টার, যেহেতু প্রেসলি সর্বপ্রথম এটাকে ডিজাইন করে আর কি। এখন এই ফাইবার স্ট্যান্ডার্ড প্রেসলি ইন্ডেক্স, এই ভ্যালুটাকে যদি তুমি 5.36 দিয়ে গুণ করো, তাহলে তুমি এই রিডিংটাকে এই ভ্যালুতে পাবা, যেটাকে আমরা বলি গ্রাম পার ট্যাক্স। প্রেসলি ক্যানাসিটি, হ্যাঁ, গ্রাম পার ট্যাক্স ক্যানাসিটি। ঠিক আছে, অনেক সময় আমরা এটা বলি যে গ্রাম পার ট্যাক্স। এখন কথা হচ্ছে ট্যাক্স আর গ্রাম এগুলো কি জিনিস আসলে, এই জন্য কথাগুলো আসতে হলে আমাকে আরো সময় লাগবে, ট্যাক্স ওয়ার্ডটা ব্যাখ্যা করতে হবে। ট্যাক্স ওয়ার্ডটা ছাড়া আমি এই মেকানিজমে যেতে পারবো না। অর্থাৎ কাউন্টিং সিস্টেম আমাকে আগে পড়াইতে হবে, তারপরে তোমাকে এই মেশিনে আসতে হবে। তো আপাতত তুমি শুধুমাত্র এই জিনিসটা একটু জেনে রাখো যে এই বিন ব্যালেন্স প্রিন্সিপালটা কাজ করে কিভাবে। এই যে পি ইন্টু ডাব্লিউ এ ইজ ইকুয়াল টু ওবি ইন্টু ডাব্লিউ, মানে দুই পাশের ওয়েট এবং ডিস্টেন্স, এই দুইটার গুণফল একে অপরকে কি করবে, ব্যালেন্স করবে। এটা হচ্ছে সেটা। এখানে কি বলছে দেখো, দা লোড অন স্পেসিমেন পি, দ্যাট মিন্স এই স্পেসিমেনের উপরে যে ফোর্সটা আসতেছে সেটাকে বলা হচ্ছে পি, ক্যান বি ভ্যারিড বাই চেঞ্জিং এফ। এই যে এফ মানে হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে এফ, বাই চেঞ্জিং দ্য ডিস্টেন্স ফ্রম ফালক্রাম এন্ড কিপিং এফ কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে, এই যে এফটাকে আমি কি করতেছি, ফালক্রাম থেকে দূরে সরে নিচ্ছি, আর এই ডিস্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তার মানে ওর উপরে ভর কিন্তু ব্যালেন্স করা, অলরেডি ব্যালেন্সড। বাট এখন আমি ব্যালেন্স থেকে সরাই ফেলতেছি, যখনই সরাবো এর উপরে আস্তে আস্তে ফোর্স অ্যাপ্লাই হতে থাকবে, মানে গ্রাজুয়ালি বাড়তে থাকবে। তো ওই বাড়ার পরিমাণটাকে কি করা হচ্ছে, ক্যালিব্রেশন করা হচ্ছে। আলটিমেটলি তখন এই মেশিনটা ডিজাইন হচ্ছে, এই মেশিনটা তখন আমরা ব্যবহার করতে পারতেছি। অর্থাৎ তোমার আগের মতো করেই তোমাকে অন্য একটা মেশিনের সাথে তুলনা দিতে হবে, অথবা এখানে একটা মেজারিং ডিভাইস রাখতে হবে যে কি পরিমাণ ফোর্স আসলে এখানে অ্যাপ্লাই হচ্ছে সেটা জানার জন্য। জানার পরে সেগুলোকে তুমি এই পাশে স্কেলিং করবা, মেজারিং করবা, এখানে দিবা। পরে তুমি এখানে ফাইবার অ্যাটাচ করে ওই মেশিনটা ওই ভ্যালুতে তুমি আসলে অ্যাপ্লাই করতে পারবা। এবং খুব সফিস্টিকেটেড মেশিন, খুবই সফিস্টিকেটেড মেশিন। অনেক জায়গায় দেখবা মেশিন দেখা যায় না, যেটা দেখা যায় সেটা হচ্ছে ছোট্ট একটা গাড়ির মতো, একটা স্কেলের উপরে এরকম ছোট্ট একটা গাড়ি। মেশিন দেখবা, তবে মেশিনের উপরে এরকম একটা ছোট্ট গাড়ি। হ্যাঁ, বাইরে থেকে তুমি দেখবা যে এই গাড়িটা কি হচ্ছে, স্কেলের উপরে নড়াচড়া করতেছে এইভাবে। এখানে দেখবে একটা দাগ আছে,
হ্যাঁ, স্কেলের উপরে একটা দাগ আছে, তাহলে এই দাগ বরাবর এখানে একটা দাগ থাকবে। তাহলে এই দাগের কোথায় থাকতেছে, এই গাড়িটা ব্রেকিং করার সময় কোন জায়গাটায় আটকে যাচ্ছে, তাহলে সেটাকে মেজার করা হচ্ছে। এবং তোমরা যদি বই ফলো করো, আমরা তো এখানে বই দিছি, কিরকম বই তোমাদেরকে দিচ্ছি আমরা, আহ, কোন বইটা তোমাদেরকে দিছিলাম আমরা, উডহেড ফিজিক্যাল টেস্টিং, উডহেড, এটা দিছিলাম কি? এটাতে দিছিলাম মনে হয়, ঠিক না? তোমাদেরকে কোনটা শেয়ার করা হয়েছিল? ফাইবার ম্যাচুরিটি, ভাইব্রেশন, উল্টো, ফটোন রিডিং, ফাইবোগ্রাফ, ওইরা হাই, ওই নাই, সরি। রাঙ্গাপাড়া দুটো। আঙ্গাপানের বই তো পুরোটা আমি শেয়ার করি নাই তোমাদের সাথে, আঙ্গাপানের বই পুরোটা তোমাদেরকে দেওয়া হয়নি। টেস্টলি ইন্ডেক্স, টেস্টলি ইন্ডেক্স, জি স্যার, সিআরএস, এটা উঠেছিল। টু স্টার ইঞ্চ, জিএসএম কাটার, তোমাদের এটা আঙ্গাপানের বই আসলে আছে। আঙ্গাপানের বইটা এই জন্য তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম, ওই বইটাতে আছে, কিন্তু পুরোটা আমি এখনো তো স্ক্যান করি নাই, আমি একটা একটা করে চ্যাপ্টার স্ক্যান করতেছি দেখানোর জন্য শুধু। ঠিক আছে, পুরো বইতে স্ক্যান করি নাই এখনো। এখানে ওই একই প্রিন্সিপাল, এখানে ড্রয়িং করে দিয়েছে একই জিনিস। হ্যাঁ, মেশিন অরিজিনাল মেশিনটা কিরকম সেটা আসলে ছবিটা এখানে নাই। হ্যাঁ, তোমরা যদি একটু সার্চ দাও, আমি যদি একটু সার্চ দিয়ে দেখাই আসলে মেশিনটা, অরিজিনাল মেশিনটার ছবি কেমন। কি যেন, প্রেসলি ইন্ডেক্স মিটার, প্রেসলি ফাইবার স্ট্রেংথ টেস্টিং মেশিন, ইমেজ, প্রেসলি ফাইবার স্ট্রেংথ টেস্টিং মেশিন। কোথায়, এই জন্য আর ভালো লাগে না, মানে যেটা দরকার সেটা আর থাকে না তাদের কাছে। গুগল, ফাইবার স্ট্রেংথ টেস্টিং মেশিন, এটাই রাখি, যেটা খুঁজে পাচ্ছে না। এটা কি হবে, এটা হবে না। এখন নতুন নতুন মেশিন আসছে, আলটিমেটলি এই মেশিনটা আর দেখাই তো যাচ্ছে না। স্যার গুগল মেশিন চিনেই না স্যার। হ্যাঁ, আমাদের টেক্সটাইলের মেশিনও ঠিক মতো চিনে না। জি স্যার, সঠিক ইনপুট দেওয়া হয় না এখনো। গুগল গুগল জানেই না স্যার। করে কিভাবে চেনানো যায়? স্যার ফেল স্যার গুগল। স্যার জোকার বাগরে পিটাইলে হবে। ও সরি স্যার, সুন্দর পিকচারে পিটাইতে হবে স্যার। না, দাঁড়াও, আরে কেমনে পাই তাহলে? ওর কাছে যদি না থাকে, আমরা ইটেক্স ল্যাবে যাবো কিনা, ইউটিউবে যাই, ও তো টেক্সটাইল এক্সপার্ট, ওর কাছে একটু যাই, খুঁজে আসি। ইটেক্স ল্যাব, এই যে চলে আসছে মেবি ইটেক্স ল্যাব। ওকে, তাহলে এখন এখানে আমি একটু খুঁজি, সেটা হচ্ছে প্রেসলি ফাইবার স্ট্রেংথ টেস্টিং মেশিন। দেখো তো, কটন স্ট্রেংথ, ওকে, কটন স্ট্রেংথ আলাদা, এই মেশিন আলাদা। এটা কোন মেশিন? ডিটারমিনেশন অফ ইয়ার্ন স্ট্রেংথ হবে না। ফাইবার বাঞ্চ, এটাও হবে না, কারণ এটা কম্পিউটারাইজড, অত্যাধুনিক। হ্যাঁ, অত্যাধুনিক মেশিন না, আমাদেরটা হচ্ছে একেবারে প্রাচীন মেশিন, একেবারে বেসিক প্রিন্সিপালের মেশিন। ডিটারমিনেশন অফ ইয়ার্ন ইরেগুলারিটিস, ডিটারমিনেশন অফ ডা ডা ডা,
তারপর হচ্ছে এখানে কি নাই, ওর কাছে নাই, ওর কাছে মডার্ন মেশিন, ঠিক আছে, এই এই মডেলটা ওর কাছেও নাই। তাহলে আলটিমেটলি আমরা দুই দিকেই ব্যর্থ, ঠিক আছে। আমাকে আর কোথায় দেখাতে পারি এখন, দুই দিক থেকে ফেইল্ড, তার মানে মেশিনই খুঁজে পাওয়া যাচ্ছে না কোনটা সেই মেশিনটা। এখন যেটা আছে সেটা হচ্ছে একমাত্র বই, সেটা হচ্ছে প্রাচীন বই, মানে অনেক পুরনো বই, সেটা হচ্ছে যেই বুথ, যেই বুথের একটা বই আছে, ওই বইতে হয়তো স্যার আমরা দেখতে পারবো। আমরা তো স্যার আপগ্রেড হয়েছি স্যার, আমাদের কয়টা লাগবে স্যার? হ্যাঁ, আরে লাগবে না কেন, কি বলে, তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমার 100 বছরের ইতিহাস না জানলে হবে? ও আচ্ছা স্যার, ওকে স্যার। হ্যাঁ, 100 বছরের ইতিহাস তোমার জানা লাগবে। ওকে স্যার, তাহলে স্যার এটা খুঁজে বের করতে হবে যেভাবেই হোক। বেসিক ব্যাকগ্রাউন্ড, ময়েশ্চার, হ্যারিনেস, ইভেননেস, টেনজাইল টেস্টিং এর মধ্যে কি আছে, ফাইবার স্ট্রেংথ আছে এখানে, প্রিন্সিপাল আছে, বাট প্রিন্সিপালে যদি ওর কাছে থাকে, মেশিন 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 ওর কাছে নাই, আলটিমেটলি মেশিনও দেখাতে পারবে না। আমি এটা প্লে করতে পারি নাই, স্টিল নাও গতকালকে ট্রাই করছি, বাট আমরা পারি নাই প্লে করতে। প্লে করতে যেদিন পারবো সেদিন তোমাদেরকে সবগুলো ভিডিও একসাথে একদিন দেখাবো। ইয়ার স্ট্রেংথ আলটিমেটলি কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তোমাকে ওই প্রাচীন বই একটা খুঁজতে হবে, ঠিক আছে, এবং সেই বইটা হচ্ছে যেই ভূতের বই। এবং যেই ভূতের বই কিভাবে পাবা, এটা হচ্ছে পিডিএফ ড্রাইভ, এখানে যাবা, ঠিক আছে, তোমাদের সবাইকে আমি বলে দিচ্ছি, এখানে গিয়ে এখানে কি দিবা, টেক্সটাইল, টেক্সটাইল টেস্টিং, জে ই বুথ, দেখি ওর কাছে বই আছে কিনা এটা। ফিজিক্যাল টেস্টিং, না 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 না, তার কাছে যেই বুথের বই। স্যার আচ্ছা রিফাত তাহলে মেবি ঢোকার চেষ্টা করতেছে অনেকক্ষণ ধরে। ও, কে, লেট করলে তো একটু দেরি হবে, আমারও দেরি হবে, ও যদি লেট করে আমারও তো দেরি হবে অ্যাকসেপ্ট করতে। স্যার এখন কথা তারপর ওর হচ্ছে, একটু বকা দেওয়া উচিত স্যার, ও মাঝে মধ্যে লেট করে স্যার। ঠিক আছে, আমরা এটা পরে দেখবো, যদি আমি বইটা পাই তাহলে আমি তোমাদেরকে পরে এটা দেখাবো, ঠিক আছে। আপাতত প্রিন্সিপালে আমার থাকতে হচ্ছে, মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, মেশিন ভ্যানিশ হয়ে গেছে মেবি, ডিটারমিনেশন ক্র্যাশ, মেশিন দেখা যাচ্ছে না। তাহলে আমরা অনেকগুলো বই ঘাটাঘাটি করলাম, আলটিমেটলি মেশিন দেখাতে পারলাম না। এখন একটা বই বাকি আছে, এবং সেই বইটা হচ্ছে যেই বুথ, এই যে এই বইটা, বুঝতে পারছো, এই বইটাতে আমার মনে হয় আমি ছবি একটা দেখছিলাম, তবে সেটা যেহেতু আমরা এখানে রেফারেন্স বই হিসেবে আসলে রাখি নাই বলতে গেলে, পুরান বই আসলে আলটিমেটলি সবকিছু লাগবে না, ওই যে বললাম যে ওর ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, ওর কথাবার্তাও ডিফারেন্ট, যেগুলো দরকার নেই তার থেকে আননেসেসারি কথাবার্তা বেশি আমাদের জন্য, অর্থাৎ এগুলো পড়ার মতো সময় আমাদের হাতে নাই। তবে যেই বুথ, মানে অনেক আগের একটা বই, এবং মোটামুটি বেসিক প্রিন্সিপাল, অর্থাৎ ওই সময় থেকে যত প্রিন্সিপাল গুলো আছে, বেসিক প্রিন্সিপাল গুলো সবগুলোই কিন্তু ওর বইতে আছে। তাহলে আমরা সেটাও মাঝে মাঝে ওদের কাছেও যাইতে হবে, এছাড়া আর উপায় নেই, ঠিক আছে। আর আমরা তোমাদেরকে যে বই দুটো সাজেস্ট করছি সেগুলো হচ্ছে একেবারে রিসেন্টলি লেখা হয়েছে, তার মানে বর্তমান মেশিন গুলো যেগুলো চলতেছে বাজারে সেগুলো রিলেটেড। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মেশিনটা বুঝতে পারছি, প্রিন্সিপালটা বুঝতে পারছি, এবং এটার হিসাবটা কিভাবে, অর্থাৎ ছোট্ট একটা সূত্র আছে, এই সূত্রটা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এটা ম্যানুয়াল মেশিন, বুঝতেই পারতেছো, এটা তোমাকে ওরকম কোনো রিডিং দিবে না যে টেনজাইল স্ট্রেন্থ কত, তারপর পেস্ট ইন্ডেক্স কত, তোমাকে এটা মেজার করতে হবে নিজে নিজে, তাহলে সূত্র না জানলে তুমি তো আর এটা বের করতে পারবে না, ঠিক আছে। আর মডার্ন মেশিন গুলো কি করবে, মডার্ন মেশিন গুলো এই সব এই হিসাব আছে, তাহলে সফটওয়্যার গুলো কি করে, এই তোমার এই ক্যালকুলেশন গুলো কিন্তু সোজাসুজি করে দেয়, বুঝা গেছে, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আমাকে একজন কল দিচ্ছে, 3-4 বার কল দিচ্ছে, কারণ ওর কল ধরতে গেলে তোমাদের লাইন কেটে যাবে, ওর সাথে আমি একটু কথা বলে নিই। ওকে স্যার।
কথা বলছি। হ্যালো হ্যালো স্যার, আপনার কথা এখন শুনতে পারতেছি, কিন্তু এতক্ষণ যাবত আর এতক্ষণ যাবত কোনো ভয় ছিল না। আমি তো পড়ানো শুরু করে দিয়েছি ঢোকার পর থেকেই। ঠিক আছে, যাই হোক। দেখা যাচ্ছে? আপনি হ্যালোটা বলা পরে শুনলাম মাত্র। আহ, আচ্ছা, আহ, দেখা যাচ্ছে তো এখন নাকি? জি স্যার। জি স্যার। ওকে, এইটা হচ্ছে সেম প্রিন্সিপালে কাজ করতেছে, বাট এখন ইনক্লাইন লিভার, ইনক্লাইন্ড এইরকম, এটা হচ্ছে লেভেল। এরপরে আস্তে আস্তে বাঁকানো হবে, আস্তে আস্তে বাঁকানো হবে। যত বেশি বাঁকাবা এই গাড়িটা তত বেশি পড়ে যাবে। পড়ে যাবে বলতে এই যে ম্যাটেরিয়াল ছেঁড়া পর্যন্ত আর কি, ম্যাটেরিয়াল যখন ছিঁড়ে যাবে তখন পর্যন্ত। যদি ছিঁড়ে যায় আলটিমেটলি এটা ওখানে আটকে যাবে, এটা আর পড়বে না। ঠিক আছে, অর্থাৎ ওই যে রিডিংটা তুমি পেয়ে যাবে। এখন এটা সমস্যা হচ্ছে কি, এটাকে ফ্রি মুভিং না, কিন্তু ফ্রি না। যেমন এই যে তোমার এই এই মেথডটা একরকম ফ্রি, অথবা আরেকটা মেথড আছে তোমার কি, যদি তুমি ছেড়ে দাও, মানে ছেড়ে দিলে আর কি, এটা কি হবে, ফ্রি মুভিং হবে, গাড়িটা সরাসরি পড়ে যাবে এবং ছিঁড়ে যাবে, একটা হিউজ ফোর্স কিন্তু যে অ্যাপ্লাই করবে। কিন্তু সেটা কিন্তু আমরা করব না, আমরা করব কি, কনস্ট্যান্ট আস্তে আস্তে বাড়াবো, এবং সেটার জন্য আমরা স্ক্রু মেকানিজম ইউজ করব। এক প্যাচ করে যাবে, একটা টুইস্ট করে যাবে, অর্থাৎ এক দাগ করে আগাবে, খুবই অল্প অল্প করে আমরা এটাকে ইনক্লাইন করব। অর্থাৎ এটা যদি লেভেল থাকে, এটা হচ্ছে লেভেল, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়বে। এবং এখানে যদি তুমি একটু খেয়াল করো, ছোট্ট একটা ত্রিভুজের মতো অবস্থা হবে আলটিমেটলি, যদি তুমি এটাকে খেয়াল করো ভালোভাবে, তাহলে এখানেও তোমার একটা অ্যাঙ্গেল তৈরি হবে ওই আগের মতো, থিটা। তারপরে পি থাকবে, ডাব্লু থাকবে, মানে সবকিছু আগের মতোই থাকবে। আলটিমেটলি সূত্রটাও আগের মতোই, দ্যাট মিনস ওই যে সাইন থিটা। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল যত বাড়তে থাকবে তত বেশি ফোর্স অ্যাপ্লাই হতে থাকবে। অর্থাৎ প্রিন্সিপাল সব একই, জাস্ট মেশিনটাকে ডিজাইন করা হয়েছে একটু ভিন্নভাবে। এই জন্য এটা নামও দিছে ইনক্লাইন্ড প্লেন প্রিন্সিপাল, যদিও এটা সিআরএল মেথডে চলতেছে। এবং যদি আমরা ইকুয়েশনটাকে একটু খেয়াল করি, তাহলে দেখবো যে এটা হচ্ছে সিআরটি মেথডে চলতেছে, মানে ইকুয়েশন হচ্ছে এটার মতো। তাহলে আলটিমেটলি তোমার সবকিছু সেম থাকতেছে, জাস্ট মডেলটা একটু চেঞ্জ হচ্ছে, নামও একটু চেঞ্জ হচ্ছে, এরকম। এইসব মেশিন এখন আর আমরা খুব একটা মানে ব্যবহার করি না, একমাত্র ওই ফাইবার স্ট্রেংথের জন্যই আমরা ব্যবহার করি। সিঙ্গেল ইয়ানের জন্য এখন সিঙ্গেল ইয়ান টেস্টার, ওই যে তোমার সরল দোলকের প্রিন্সিপালটা ইউজ করতেছি, অথবা ব্যালিস্টিক প্রিন্সিপাল এটা আমরা ইউজ করতেছি, অথবা আমরা ইউজ করতেছি কি বান্ডেল স্ট্রেংথ ইউজ করার জন্য, মানে একসাথে অনেকগুলো ইয়ার্ন, তখন আমরা এই লি স্ট্রেংথ ইউজ করতেছি। এবং যদি আমি ফেব্রিক স্ট্রেংথ টেস্ট করতে চাই, তখন দেখবা এই মেশিনটাকেই মডিফাই করা হয়েছে, ওখানে একটা জ লাগানো হয়েছে, এখানে পুরো ফেব্রিকটাকে ধরিয়ে দেওয়া হয়, এরকম ওই যে গতদিন আমরা যে মেশিনটা দেখছিলাম। ঠিক আছে, এরকম ফেব্রিকটাকে পুরো লাগাই দিব। তাহলে এখানে একটা জ আছে, এখানে একটা জ আছে, তাহলে দুটো জর মাঝখানে ফেব্রিকটা আটকাই দিব। তাহলে আটকাই দিলে কি হবে, স্বাভাবিক, এরপরে এর উপরে ফোর্স অ্যাপ্লাই হবে, দেন এটা ব্রেক করবে। এখানে কি করতেছি, এখানে ফাইবার বান্ডেল ইউজ করতেছি, আর এখানে ইউজ করতেছি কি অনলি সিঙ্গেল একটা ইয়ার্ন, একটা সিঙ্গেল ইয়ার্ন। মানে মেশিন একই, কাজও একই, প্রিন্সিপাল একই, বাট ফর্ম গুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, লোড চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা মোটামুটি সবগুলোই শিখছি। এই একটা জিনিস আমি একটু বাদ দিতে চাচ্ছি, বলতে একটু রাখতে চাচ্ছি। হ্যাঁ, সবই আমি পড়াইতে চাচ্ছি না, তাহলে এখানে তুমি এই জিনিসটা একটু নিজে পড়বা, তোমরা নিজেরা। এবং এখানে কিছুই নাই, এখানে হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্যান্স। তোমরা জানো যে ব্যারিয়ার, ঠিক না? ইলেকট্রিসিটি যারা পড়ছো বা ইলেকট্রিসিটি সম্পর্কে যাদের একটু ধারণা আছে, তারা জানো হোয়াট ইজ রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স মানে কি, কারেন্টের ফ্লো কে বাধা দেয়, ঠিক না? নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার, এই ঠিক আছে। রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সটা এখানে ওই স্যাম্পলের সাথে লাগানো থাকবে। রেজিস্ট্যান্সটা যখন ফোর্স অ্যাপ্লাই হবে, তখন এই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। রেজিস্ট্যান্সের ভ্যালু যখন চেঞ্জ হয়ে যায়, তখন এই সার্কিট সে কি করে, ডিফারেন্ট আউটপুট দিতে থাকে, অর্থাৎ ওই যে রেজাল্ট ভেরিয়েশন করতে থাকে, যে কতটুকু রেজিস্ট্যান্স তার চেঞ্জ হচ্ছে। রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই যে পাউন্ড, তারপরে তোমার অথবা সেন্টিনিউটন, অথবা নিউটন, অথবা কেজি, অথবা গ্রাম, এই জিনিসগুলো চেঞ্জ হয়। নট এমন না যে মানে বস্তুর ওজন বা আমরা এক্সটেনশন এগুলো দিয়ে আমরা আসলে মেজার করতেছি।
বেসিক প্রিন্সিপাল দেখো, এই এক্সটেনশন করতেছি আলটিমেটলি এবং সবগুলো কাজই করতেছি, বাট ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এখন ম্যাটেরিয়ালের না, চেঞ্জ হচ্ছে কার, রেজিস্ট্যান্সের। অর্থাৎ ওই রেজিস্ট্যান্সটা এমন ভাবে ডিজাইন করা যার দুই প্রান্তের একটা দৈর্ঘ্য বা লেন্থ বা তার কয়েলের একটা ডিস্টেন্সের মাধ্যমে সে কি করতেছে, ভ্যালু চেঞ্জ করে ফেলতেছে। ঠিক আছে, এই ভ্যালু চেঞ্জ করার কারণে তোমার ওই যে ডিজিটাল যে রিডিং, সেই রিডিংটা তোমার আসতেছে ডিফারেন্ট। অর্থাৎ বিভিন্ন ফোর্স অনুযায়ী এটা আস্তে আস্তে বাড়বে অথবা কমবে, তাও একটা রেজিস্ট্যান্স মানে একটা ই থাকবে। ওই যে তোমাকে বলছিলাম না যে একটা ভ্যালু থাকবে, এই রেজিস্ট্যান্সটা লাগাইলে তুমি কতটুকু টেস্ট করতে পারবা, অথবা অন্য একটা রেজিস্ট্যান্স যদি লাগাও তাহলে সেটা কতটুকু টেস্ট করতে পারবা। ইদানিং যে মেশিনগুলো বের হয়েছে নতুন মডেলের, সেগুলোতে খুব সুন্দর কাজ করছে যে এক মেশিন দিয়ে সব টেস্ট করা যায়। ফাইবারও টেস্ট করা যায়, তারপরে তোমার সিঙ্গেল ইয়ার্ন টেস্ট করা যায়, আবার রোবিং টেস্ট করা যায়, আবার তোমার স্লাইবার টেস্ট করা যায়, আবার তোমার কি বলা হয় এটাকে, ইয়ার্নও টেস্ট করা যায়। ইভেন যদি তুমি চাও ওটা দিয়ে ফেব্রিকও টেস্ট করতে পারো। অর্থাৎ মাল্টিপারপাজে একই মেশিনকে তোমার বিভিন্ন কি করছে, বিভিন্ন ফর্মে তারা ইউজ করার জন্য নিয়ে আসছে। ইভেন ওই যে তোমাকে বললাম তাহলে চেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ এই যে জটা প্রথমে হচ্ছে সিঙ্গেল একটা সুতাকে ধরার জন্য যেরকম লাগবে সেটা অ্যাটাচ করবা, যদি তুমি ফাইবার লাগাইতে চাও তাহলে ফাইবারের জন্য জয় আলাদা অ্যাটাচ করবা, দেন তুমি যদি ফেব্রিক লাগাইতে চাও তাহলে আলাদা লাগাবা। তারপরে তোমার এটার সাথে আনুষঙ্গিক মেশিন পার্টস, অর্থাৎ যে রেজিস্ট্যান্স বলো বা ওয়েট ওয়েট কাউন্টার বলো, তো সেগুলো তুমি চেঞ্জ করবা। তখন ওই মেশিনগুলো তুমি সরাসরি ব্যবহার করতে পারবা, অর্থাৎ একই মেশিন দিয়ে সবগুলো টেস্ট করতে পারবা। তো এখন ওই যে অনেক ইন্ডাস্ট্রি বা অনেক ধরনের ফ্যাক্টরি তারা চায়, অথবা তোমার টেস্টিং ল্যাব, যেগুলো বর্তমানে তোমরা জানো যে বিভিন্ন টেস্টিং ল্যাব তৈরি হয়েছে বাংলাদেশে, হ্যাঁ, টুকশুট, তারপরে এসজিএস, হ্যাঁ, তারপরে হচ্ছে বিজিএমইএ টেস্টিং একটা ই ল্যাব আছে। ঠিক আছে, তাহলে ওদের এই যে ল্যাবগুলো, এই ল্যাবগুলো যে তারা টেস্ট করতেছে ফরেন বায়ারদের তোমার স্যাম্পল গুলো, ওইসব জায়গায় দেখা যাচ্ছে অনেক মেশিন না কিনে ওই একটা মেশিন কিনতেছে, যেটা দিয়ে মাল্টিপারপাস টেস্ট করা যায়, অনেকগুলো জিনিস একসাথে টেস্ট করা যায়। তাহলে একটা মেশিন না কিনে আমরা এখন একসাথে অনেকগুলো টেস্টিং করতে পারবো। তো সেভাবে আমরা আগাইতে পারি আমাদের ইগুলো, তোমার কি বলে, মেশিনগুলো সেভাবে ডিজাইন করা হয়েছে। তবে তোমার ওই যে বেসিক জিনিসগুলো সেম থাকবে, ওই যে এক্সটেনশন বলো, আস্তে আস্তে ফোর্সটা বাড়াচ্ছি, সেই জিনিসগুলো একই থাকবে, এগুলো আর চেঞ্জ হবে না, ওগুলো একই থাকবে। হয়তো বাইরে থেকে তুমি মেশিনটাকে অত ভিতরে তুমি যাচ্ছ না, অথবা যেহেতু অনেক হেভি মেশিন, আমরা একটু ভয় পাই যে এই মেশিনের ভিতরে কি আছে না আছে। হ্যাঁ, অনেক দামি মেশিন, ডিজিটাল রিডিং দিচ্ছে, ভিতরে মনে হয় অনেক কিছু আছে, ঠিক না? আসলে ভিতরে কিন্তু কিছুই নাই, ভিতরে হচ্ছে ওই বেসিক প্রিন্সিপাল গুলোতেই কাজ করতেছে। ঠিক আছে, তাহলে তোমরা যদি বেসিক প্রিন্সিপাল গুলো ভালোভাবে বুঝো, এবং যদি তুমি ওই যে সার্কিট বা ইলেকট্রিসিটির রেজিস্ট্যান্স বলো, লোড বলো, তারপরে অ্যাম্পলিফায়ার বলো, তারপরে তোমার হচ্ছে কি যে সেন্সর গুলো বলো, সেন্সর, এই জিনিসগুলো নিয়ে যদি তোমরা স্টাডি করো এবং এগুলো যদি এই মেশিন গুলোর সাথে অ্যাটাচ করে দাও, আলটিমেটলি সবকিছুই সে ওই ডিজিটাল ফর্মে কাজ করবে। ঠিক আছে, কোনো কিছু নতুন বা পুরনো কিছু নেই, সবকিছু সেম। তাহলে আমরা মোটামুটি বেসিক প্রিন্সিপাল গুলো শেষ করছি এই যে টেনজাইল টেস্টিং এর। এখন তোমার যেটা বাকি আছে ফাইবার স্ট্রেংথ, যদি আমি দেখি ফাইবার স্ট্রেংথ আমরা একটু দেখলাম, পেসলি ইন্ডেক্স বিশেষ করে, হ্যাঁ, সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ, বান্ডেল ফাইবার স্ট্রেংথ আমরা এখনো দেখি নাই, কারণ আসলে সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ বুঝতে পারতেছো, একটা ফাইবার, একটা ফাইবার তাহলে অনেক সূক্ষ্ম জিনিস, একটা ফাইবারের স্ট্রেংথ। আরেকটা কি, বান্ডেল ফাইবার, এই যে আমি তোমাকে যে পেসলি ইন্ডেক্সের কথা বললাম সেটা কিন্তু বান্ডেল ফাইবার, বান্ডেল টেস্ট, নট সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ। ঠিক আছে কথাটা? হ্যাঁ, ফাইবার বান্ডেল টেস্টিং মেশিন আমরা দেখছি, বাট নট সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ টেস্টিং আমরা দেখি নাই। তাহলে সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম মেশিন। ঠিক আছে, একটা মাত্র ফাইবারকে সে হোল্ড করবে, এবং আমরা জানি আসলে এই ফাইবার গুলোর রেজাল্ট কত ভেরিয়েশন হতে পারে, অনেক ভেরিয়েশন হবে। তো আমরা সেদিকে আর আপাতত যাচ্ছি না, আমরা এখানে পড়লাম কি, যতটুকু আমরা পড়ছি আপাতত, ফাইবার বান্ডেল টেস্ট আমরা পড়লাম, কম্পারিজন করলাম বিভিন্ন মডেলের সাথে, আর সিঙ্গেল এবং বান্ডেল টেস্ট বাদ দিয়ে আমরা অন্য একটা টেস্টিং মেথড, যেহেতু আমরা সিলেবাসে পড়তে পড়তে চলে আসছে, সেটা আমরা একটু রাখছি, যে লি স্ট্রেংথ এবং সিঙ্গেল ইয়ার্ন স্ট্রেংথ। কারণ এটার মধ্যে পার্থক্যটা কি, এবং আমরা এখানে কয়েকটা কথা বলছি যে সিঙ্গেল স্ট্রেংথ, লি স্ট্রেংথ এবং ওয়ার্ক অফ রাপচার, এটার মধ্যে পার্থক্যটা কোথায়, এখানে দুইটা কথা বলছি।
এবং আরেকটা জিনিস তোমাদেরকে পড়তে বলছি, সেটা হচ্ছে ফেব্রিকের ক্ষেত্রে, যেহেতু এটা এগুলো হচ্ছে ইয়ার্নের ক্ষেত্রে কথা বলা হচ্ছিল, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে ফেব্রিকের ক্ষেত্রে এখন স্ট্রেংথ কিভাবে ভেরি করবে, তাহলে একসাথে তোমার 3টা অংশ পড়া হয়ে যাবে আর কি। ঠিক আছে, যদি এই কয়েকটা জিনিস তুমি একটু রিভাইজ করো নিজেদের মতো করে, একটু পুরোপুরি একটা সামারি নাও। অর্থাৎ সবকিছু তো মনে থাকবে না, আমি বলবো যে সবকিছু পড়লে, অনেক কিছু পড়লে কিছু মনে থাকবে। ঠিক আছে, তাহলে তোমার কিছু মনে থাকবে এখানে। হ্যাঁ, তবে তোমার ব্রেনে যা যা ঢুকবে, অর্থাৎ ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো তোমার মাথায় ঢুকে যাবে। বাকিগুলো তুমি ভুলে গেলেও দেখবা যে ওগুলো তোমার খুব একটা ক্ষতি করবে না, যে ইম্পর্টেন্ট কথাগুলো তোমার মাথায় কাজ করবে। ঠিক আছে, এবং যখন আমরা চিন্তা করব যে একটা ফাইবার টেস্ট করলে এটার রেজাল্ট কেমন আসতে পারে, তুমি আগে থেকেই কিন্তু একটা ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, যে এটা ফাইবার স্ট্রেন্থ যদি এত হয়, তাহলে ইয়ান স্ট্রেন্থ কেমন হতে পারে, ইয়ান স্ট্রেন্থ তাহলে এরকম হলে ফেব্রিক স্ট্রেন্থ কেমন হইতে পারে, এরকম একটা ধারণা তোমার মধ্যে আস্তে আস্তে গ্রো করতে থাকবে। ঠিক আছে, এই এই জিনিসগুলো গ্রো করতে থাকাটা হচ্ছে বেস্ট। দেন তুমি ফাইনালি যখন একেবারে ফাইনাল স্টেজে চলে যাবা, তখন তোমার এন্ড ইউজের উপরে ভিত্তি করে, এন্ড ইউজ বলতে আমি বলছি যে তোমার পারপাস কি, তুমি ফেব্রিক বানায় কি করতে চাও, তুমি ইয়ান বানিয়ে কি করতে চাও, তুমি ফাইবার সিলেকশন করে কি করতে চাও, কি করতে চাও তার উপর বেস করে তুমি ফাইবার সিলেক্ট করতে পারবা, ইয়ার্ন প্রোডাকশন করতে পারবা, দেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করতে পারবা। ঠিক আছে, আমরা টেস্টিং করতেছি, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে ওইটা, এন্ড ইউজ আমরা কোন দিকে নিয়ে যাব এই জিনিসগুলো, সেদিকে আমরা একটু খেয়াল রাখতে চেষ্টা করবো। তাহলে আমরা এইভাবে চ্যাপ্টারটা আপাতত একটু শেষ করতে চাই এখানেই। হ্যাঁ, এখানে আমরা একটু চ্যাপ্টারটা শেষ করতে চাই। আহ, তাহলে আমরা এই বইটা একটু, ফাইবারে ঢুকছিলাম কিন্তু ফাইবারটা, কারণ ফাইবারে তো আমরা পুরো বলি নাই যে ফাইবার টেস্ট করতেছি আমি, এই জন্য আসলে ফাইবার নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না, যেহেতু ফাইবারের কথা আমি শুরু করি নাই। কারণ ওই চ্যাপ্টারে যখন যাব তখন এই যে বান্ডেল ফাইবার স্ট্রেংথ, হ্যাঁ, প্রেসলি ইন্ডেক্স এর কথা চলে আসছে, তারপরে কটন ফাইবার স্ট্রেংথ, স্ট্যালোমিটার, তারপরে তো শেষ। দেখছো এখানে কিন্তু সিঙ্গেল ফাইবার স্ট্রেংথের কোনো মেশিন এখানে কথা বলেই নেই, বান্ডেল ফাইবার স্ট্রেংথের কথা বলছে, বাট সিঙ্গেল ফাইবার স্ট্রেংথের কোনো মেশিনের কথা এখানে একটা ছোট্ট করে বলছে। দেখো এখানে একটা ছোট্ট করে আছে, এই যে সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ ছোট্ট করে আছে, দ্য টেনাসিটি অফ ফাইবার ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য ফলোইং ফ্যাক্টরস। তাহলে কি কি ফ্যাক্টরের উপরে রিলেটেড সেটা বলছে, বলার পরে বলছে কি দেখো, the mean single fiber strength determined is expressed in unit of grams per tax, গ্রাম পার ট্যাক্স। দেখো এই গ্রাম পার ট্যাক্স এই কথাটা কিন্তু অলরেডি আমরা প্রেসলি ইন্ডেক্সে বলছি। ঠিক আছে, এবং সেখানে আমরা বলছি কি কিভাবে কনভার্ট করে আনতে হয় বান্ডেল স্ট্রেংথকে, প্রেসলি ইন্ডেক্সকে টেনজাইল স্ট্রেংথে কিভাবে কনভার্ট করতে হয়, কিন্তু এখানে হচ্ছে বান্ডেল ফাইবার নট সিঙ্গেল ফাইবার, কিন্তু সিঙ্গেল ফাইবার একই মেজারমেন্টে টেস্ট করবে, এই কথাটা এখানে বলতেছে। As it is seen that the unit for tenacity has the dimension of length only, this property is also expressed as the breaking length. Breaking length, okay, which can be considered as the length of the specimen equivalent in weight to the breaking load. এরপরে চ্যাপ্টার, মানে চ্যাপ্টার বলতে ওদের আলোচনা শেষ, বুঝতে পারছো? হ্যাঁ, আলোচনা শেষ করে দিচ্ছে, মানে এখন এখানে আসলে বেশি আর বেশি কিছু নাই। আলোচনা করা নাই স্যার। ঠিক আছে, কিছু নাই আর কি। আমি বুঝতে পারতেছো জি যে স্যার। ছোট্ট একটা ফাইবার তোমরা কখনো খালি চোখে দেখছো না, ফাইবার একটা সিঙ্গেল ফাইবার, সিঙ্গেল ফাইবার দেখছো না, জি প্র্যাকটিক্যালি স্যার। দেখছো কি? একটা ফাইবারের স্ট্রেংথ টেস্ট করার মেশিনটা কেমন হতে পারে বলো তো, মানে কল্পনা করতে পারি কিনা আমরা? একটা ফাইবার তো ধরার সাথে সাথে ছিঁড়ে যায়, ঠিক না নাকি? জি স্যার। তাহলে সেই ধরনের ফাইবার গুলো বা সেই ধরনের টেস্ট করতে হলে মেশিনটাকেও সেরকম সেন্সিটিভ হতে হবে। অর্থাৎ এই যে আমরা যে প্রিন্সিপাল গুলো ইউজ করছি, এই প্রিন্সিপাল গুলো আরো সূক্ষ্ম হইতে হবে, মানে এত বড় বড় লোড আমরা দিতে পারবো না, খুব অল্প লোডে কাজ করতে হবে মেশিনটা, খুব হেভি মেশিন হবে না, খুবই সিম্পল একেবারে ছোট্ট, মানে একটা ফাইবার ধরবে, জাস্ট একটা ব্রেক করবে, জাস্ট একটা ভ্যালু আসবে, মানে একেবারে ছোট্ট সিম্পল একটা মেশিন হবে। তো সেই জিনিসগুলো তোমরা হচ্ছে কি এখন আর এগুলো ব্যবহার করে না আর কি, ওই একটা ফাইবারের জন্য স্ট্রেংথ বের করে যে কিছু হবে
এটা আসলে আমরা বলি না আর কি। ঠিক আছে, কারণ হচ্ছে কি দেখো যে কটন ফাইবার গুলো একরকম, তারপরে জুট ফাইবার একরকম, আবার তুমি যদি সিল্ক ইয়ার্ন দেখো, সিল্ক ওই যে যেটা লার্ভা থেকে বের হয় সেই ফাইবারটা একরকম। আবার যদি তুমি জুট ফাইবার, এই যে আমরা যে পাটের জুট ইউজ করি সেটার ফাইবার কিন্তু আরেক রকম, মানে এক একটার স্ট্রেংথ এক এক রকম। তো আলটিমেটলি ওই মেশিন গুলো খুবই সেন্সিটিভ, অর্থাৎ একটা মেশিন দিয়ে দেখা যাচ্ছে তুমি যেটা টেস্ট করতেছো আরেকটা মেশিন দিয়ে তোমাকে আরেকটা টেস্ট করতে হবে। তো এই জন্য দেখা যায় বাংলাদেশে যেহেতু আমরা কমার্শিয়াল প্রোডাকশন করি, কমার্শিয়াল, আমরা তো ওই যে রিসার্চ বেসড কাজ করি না, এই জন্য দেখা যায় এইসব সেন্সিটিভ মেশিন গুলো আমরা আমাদের দেশে আনেই না। ঠিক আছে, যেমন তোমরা যখন একটা নতুন মেশিন বা নতুন একটা ফাইবার নিয়ে কাজ করবা, নতুন ফাইবার যেটার স্ট্রেংথ তুমি জানো না, যেমন আমি যদি বলি যেমন স্পাইডার সিল্ক, স্পাইডার স্পাইডার ওয়েব, হ্যাঁ, স্পাইডার, অথবা তোমার বিভিন্ন ধরনের পোকামাকড় যেসব তোমার লার্ভা দিয়ে বিভিন্ন সুতা টাইপের জিনিস তৈরি করে, ওদের এগুলো যদি আমি টেস্ট করতে চাই, তখন আমি কিন্তু বাংলাদেশে দেখা যাবে তুমি কোথাও গিয়ে টেস্ট করতে পারবে না। মানে সেই ধরনের মেশিন গুলো আমাদের এখানে নাই বা আমরা ওইভাবে ডেভেলপও করতে পারিনি। ঠিক আছে, আদৌ আছে কিনা সেটাও তোমার জানতে হবে, যে আদৌ আছে কিনা, যে কোথাও টেস্ট করতে পারবো এরকম। হ্যাঁ, মেশিন খুঁজতে হবে তোমাকে যে কোথায় আছে বাংলাদেশে, এরপরে তুমি হয়তো একটা ফাইবার টেস্ট করতে পারবা। আলটিমেটলি কমার্শিয়াল ইউজে আমরা এটা যাবোই না আর কি, যাইও না। আবার এটা কেন করি না, আরেকটা অ্যান্সার হচ্ছে কি যে আমরা কিন্তু ফাইবার প্রডিউসিং কান্ট্রি না আর কি। এক কথায় বাংলাদেশ এখনো ফাইবার প্রডিউসিং কান্ট্রি না, আমরা ফাইবার সবকিছুই ইম্পোর্ট করে আনি। ইম্পোর্ট করে আনার জন্য কি হয়, আমরা ওই ফাইবার টেস্ট করে আমাদের প্রয়োজন হয় না। ঠিক আছে, দেখা যায় আমরা ফাইবারের ফাইননেস বা তোমার স্ট্রেংথ, হ্যাঁ, তারপরে যে ফাইবারের লেন্থ, যেগুলো বড় বড় মেজার, যেগুলো ইয়ান ইয়ান তৈরি করতে ইনফ্লুয়েন্স করে বেশি, সেগুলোর দিকে আমরা বেশি নজর দিচ্ছি। অন্যান্য যেসব বৈশিষ্ট্য, বিশেষ করে কেমিক্যাল স্ট্রাকচার, তারপরে তোমার এই যে বললাম যে সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ, এই জিনিসগুলোর দিকে আমরা খুব একটা নজর দিচ্ছি না। তারপরে ম্যাচিউরিটি, এই যে কথা বলেছে ম্যাচিউরিটি, এগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা বোদার্ড না, বোদার্ড না। এগুলো নিয়ে আমরা একটা সময় দেখা যাচ্ছে যখন বাংলাদেশ খুব বেশি ই করবে, কাজ করা শুরু করবে এগুলো নিয়ে, যেমন তোমার ওই যে কি বলে কটন রিসার্চ ইনস্টিটিউট একটা আছে, কটন রিসার্চ ইনস্টিটিউট, তারপরে জুট রিসার্চ ইনস্টিটিউট আছে। ওখানে গেলে হয়তোবা তুমি, যদি ওদের কাছে ওই মেশিন থেকে থাকে তাহলে হয়তোবা তুমি পেয়ে যাবা। মানে যদি সিঙ্গেল ফাইবার স্ট্রেন্থ তুমি টেস্ট করতে চাও, ওদের কাছে তুমি পেতে পারো, বাট অন্য কোথাও হয়তোবা এভাবে তুমি পাবা না। কারণ জিনোম নিয়ে কাজ যারা কাজ করতেছে, জিনোম বা জেনেটিক ওরিয়েন্টেশন নিয়ে যারা কাজ করতেছে, মাইক্রোস্কোপিক ভিউ নিয়ে যারা কাজ করতেছে, তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যেহেতু আমরা সরাসরি দেখা যাচ্ছে ইসের থেকে তৈরি করতেছি, এই কি বলে ইয়ার্ন, অর্থাৎ ইয়ার্ন, তারপরে ফাইব্রিক, তারপরে এদিকে চলে যাচ্ছি, সরাসরি আসতেছি এখান থেকে, তাহলে এই জন্য আমাদের আর ওইসব দেখার মতো আসলে সময় নেই। রেদার তুমি যদি চাও যে আচ্ছা কটন ফাইবার এখন এটা আছে, এটার ফাইবারের স্ট্রেংথ এত, আমি এটাকে জেনেটিক্যালি মডিফাই করতে চাই এবং নতুন স্ট্রেংথ আমি এটাকে দিতে চাই, ফাইননেস চেঞ্জ করে, বা এটার স্ট্রেংথ আমি ডেভেলপ করতে চাই কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে অথবা অন্য কোনো ফাইবারের সাথে এটার জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে, তো তখন তুমি হয়তোবা এই ধরনের মেশিন গুলো তোমার হয়তোবা দরকার হবে। আদারওয়াইজ আমার মনে হয় না যে আর কোথাও আমাদের টেক্সটাইল ফিল্ডে, মানে আমরা যেখানে জব করতে যাচ্ছি আপাতত, হয়তোবা সেখানে তোমার এখানে দরকার হচ্ছে না। এই জন্য বইগুলো দেখো, বইগুলো একটু কমার্শিয়াল হয়ে গেছে বলতে এখানে খুব একটা হিস্টোরি নাই, মানে ডেসক্রিপশনও তেমন একটা নাই। অন্য ওগুলো তুমি হয়তো পাবা, যেমন বান্ডেল স্ট্রেংথ অলরেডি আমরা পড়লাম, হ্যাঁ, পুরো এই মেশিনের কাজ করে কিভাবে হিসাবগুলো আমরা দেখলাম, ব্যালেন্স করে কিভাবে সেটাও দেখলাম। স্টেলোমিটার, ওই মেশিনের এগেইনস্টেও এরকম একটা মেশিন আছে যেটা আমরা স্টেলোমিটার বলি। একই একই জিনিস, এই যে এখানে শুধু এটা, এবং এটা তোমাদের ভার্সিটিতেও আছে, তোমার স্যার হয়তো দেখাবে। এই যে ফাইবার গুলোকে এখানে অ্যাটাচ করবা, অ্যাটাচ করে দেন ব্রেক করে ফেলবা। ঠিক আছে, ব্রেক করলে যে রিডিংটা আসবে সেটাই, তাহলে স্টেলোমিটার বলা হচ্ছে। মানে খুব মানে একটু ওই বলে না কয়েক কয়েক গ্রাম ফাইবার নিয়ে তুমি এখানে ব্রেক করে ফেললা, বাস একই রকম কাজ করে। এটা এইভাবে কাজ করতেছে, এটা কাজ করতেছে পেন্ডুলাম লিভার প্রিন্সিপালে, পেন্ডুলামিং, এই যে আমরা বলি না যে সরল দোলকের প্রিন্সিপালে এটা কাজ করতেছে। আর এটা কাজ করতেছে কি বলছিলাম, ওয়েট ব্যালেন্স বা বিম ব্যালেন্স প্রিন্সিপালে। তাহলে দুইটা মেশিন একই কাজ করতেছে, একই জিনিস, ফাইবার বান্ডেল স্ট্রেংথ টেস্ট করতেছে। তো বাকিগুলো আমরা পরে দেখবো। আমরা আপাতত এই বইটা তুমি ফলো করতে পারো, যেহেতু এটা রিসেন্ট বই। রিসেন্ট বই বলতে আমি বলতেছি এটা পাবলিশ হয়েছে কত সালে তুমি যদি দেখো, কারণ রিসেন্ট বইগুলো পড়তে ভালো। কোথায় সাল লেখা আছে এখানে?
2016 সাল, হ্যাঁ, একেবারে রিসেন্ট বই। আর যদি তুমি ওই যে ফাইবার স্ট্রেন্থ, সিঙ্গেলি ফাইবার স্ট্রেন্থ টেস্ট করতে চাও, তাহলে দেখা যাবে তোমাকে আরো অনেক আগের বই ফলো করতে হবে। রিসেন্ট বইগুলোতে তুমি আর এটা দেখবাই না হয়তো বা। মানে এখন আর মানুষ অত পিছনে যাচ্ছে না, মানুষ আরো এগিয়ে যাচ্ছে আর কি। পিছনের গুলোতে অবশ্যই লাগবে কেন, ওই যে আমাদের জন্য লাগবে হচ্ছে আমরা চাচ্ছি কি করতে, সবকিছু জানতে। আমরা এমন না যে আমরা ফাঁকি দিয়ে যাচ্ছি। তাহলে ফাঁকি দিয়ে গেলে হবে কি, ওই যে তুমি ক্রোনোলজি হারিয়ে ফেলবা, কোনটার পর কোনটা আসছে, কিভাবে ডেভেলপ হয়েছে সেগুলো হারিয়ে ফেলবা। একটা সময় দেখা যাবে যে তুমি বিদেশ থেকে মেশিন কিনে এনে ইউজ করতেছো, বাট তুমি জানো না আসলে এর ভিতরে কি আছে। যেমন চায়নারা কি করে, চায়নারা চায়নারা কিন্তু একটা মেশিন আনে, বা যদি কেউ তৈরি করে সেটা কিনে আনে, তারা সুন্দর করে কিনে এনে ওরা কিন্তু এটার থেকে মডিফাই করতে থাকে, নতুন নতুন ডিজাইন, নতুন মডেল বের করতে থাকে, একটার পর একটা ভার্সন তৈরি করতে থাকে। এবং ওদের কিছু জাদুঘর আছে, হ্যাঁ, মেশিনের এক্সিবিশন যখন হয় তখন দেখবা যে ওরা ওদের ফ্যাক্টরিতে ভার্সন 1 2 3 4 5 6 7 8 এইভাবে করে একটার পর একটা মেশিন রাখবে, যে স্যার প্রথমে ছিল এই ভার্সনটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। অর্থাৎ এখন কোথায় আছে তারা, সেটা কিন্তু তারা ভিজুয়ালাইজ করে দেখতে পারতেছে, প্র্যাকটিক্যালি দেখতে পারতেছে যে তাদের ভার্সন গুলো, তাদের মডেল গুলো কিভাবে চেঞ্জ হয়েছে যুগের পর যুগ, সময়ের সাথে সাথে। হ্যাঁ, যেগুলো আমরা অনেক পিছিয়ে আছি। আমরা হচ্ছে কি, একটা মেশিন নষ্ট হয়ে গেছে, ফালাই দে, বিক্রি করে দে, কেজি ধরে লোহার ধরে ভেঙে ফেল। হ্যাঁ, এরকম করে করে আমরা আসলে হারাই ফেলতেছি। কিন্তু এগুলো কিন্তু ওরা করে নাই, ওরা ওগুলোকে মডিফাই করে করে নতুন নতুন মডেলে নিয়ে যাচ্ছে, এবং পুরোনোকে অবশ্যই সাথে রাখছে। কারণ অনেক কিছু আছে দেখা যাচ্ছে তুমি নতুন মডেল বানাইছো, বাট পুরান মডেল তোমার নতুন মডেলের থেকে ভালো কাজ করতেছে, আলটিমেটলি তোমার নতুন মডেল চলতেছে না। তুমি বানাইছো অনেক কষ্ট করে, অনেক দামি, অনেক ফিচার টিচার অ্যাড করে দিছো, বাট পুরোনো মেশিনটাই সবাই কিনতেছে, তোমার নতুন মডেলটা কিনতেছে না। ঠিক আছে, এইরকম কয়েকটা ঘটনা এখন তোমরা দেখতে পারতেছো মোবাইল ফোনের ক্ষেত্রে, যে নতুন ব্র্যান্ড আসছে বাট অতটা ডিমান্ড নাই। মানুষ ওই যে পুরান মডেলটা সস্তায় আছে এবং অল ফিচার আর দেয়ার, নতুন মডেলে যে একটা দুটা ফিচার, ওই ফিচার না থাকলেও খুব একটা ক্ষতি আসলে নাই। ঠিক আছে, তো এই জন্য দেখা যাচ্ছে আমরা হিউজ খরচ করতে চাই না। তো সেগুলো যদি তুমি না বুঝো, পুরোনো অংশগুলো যদি ধরে রাখতে না পারো, তাহলে ওই নতুন জায়গায় গিয়ে তুমি দেখা যাবে তোমাকে যা বুঝাবে তুমি তাই বুঝে আসবা। যেহেতু তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছ, একটা সময় দেখা যাবে তোমাদের উপরে দায়িত্ব থাকবে যে ফ্যাক্টরি থেকে আমরা দুইটা মেশিন কিনতে চাচ্ছি, তো তুমি যাও বাজার স্টাডি করো কোন মেশিন আমরা কিনে আনবো। তো তখন গিয়ে তুমি যদি এমন একটা মেশিন কিনে আনো যেটা তোমার ইন্ডাস্ট্রির লাভের পরিবর্তে ক্ষতি বেশি করতেছে, তখন কিন্তু তুমি লুজার, আলটিমেটলি লুজার হবে আর কি। তুমিও লুজার হচ্ছ, তোমার ফ্যাক্টরিও লুজার হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কথা বললাম অনেকগুলা। আর কোনো কোয়েশ্চেন যদি তোমার থাকে তাহলে একটু বলতে পারো, যদিও সময় আমি দিই না খুব একটা কোয়েশ্চেন করার। ঠিক আছে, আশা করি সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি ক্লিয়ার করে দিই। আমার কাছে যেগুলো মনে হচ্ছে নিজেকে কোয়েশ্চেন করা যায়, সেগুলোর অ্যান্সার আমি নিজে থেকে দিতে চেষ্টা করি, যাতে তোমাদের মধ্যে আর কোনো কোয়েশ্চেন না থাকে। এরপরেও যদি কোয়েশ্চেন থাকে সেগুলো বলো, আমরা আপাতত ক্লাসটা শেষ করি।